সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম নির্বাচন নিয়ে যত কথা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি। রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব জাকারিয়া কাজল, এবং রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি, আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন। এর জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পাবেন সে নম্বরে, এছাড়াও ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে আমরা এগুলো একটু দেখে নিই। যারা দেশের অকল্যাণ চায় তারা যেন ক্ষমতায় বসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। জনগণের জন্য কাজ করতে হবে, ছাত্রলীগ নেতাদের নির্দেশ। তাভেলা হত্যাকাণ্ড বিষয়ে আইন সংস্থাগুলোর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য অনুপকৃত, বলছেন আইন বিশেষজ্ঞরা। পুলিশ আবারও বলল তাদের তদন্তই সঠিক। ধর্ষণ ও হত্যা মামলাগুলোর দ্রুত বিচারের নির্দেশনা দেওয়া হচ্ছে প্রসিকিউশনকে, জানালেন আইনমন্ত্রী। দিনাজপুরে শিশু পূজার চিকিৎসায় 9 সদস্যের বোর্ড গঠন। জেএসসি জেডিসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে নজরদারিতে কোচিং সেন্টারগুলো। শুধু প্রশ্ন ফাঁস নয়, বিভ্রান্তি ছড়ালেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এবং দেশে প্রয়োজনের তুলনায় সরকারি হাসপাতালের সংখ্যা কম, আছে ভোগান্তির নানা অভিযোগও। চিকিৎসকদের সহানুভূতির অভাবই কারণ, বলছেন বিশেষজ্ঞরা। আমরা শিরোনামগুলো দেখলাম। দুদুভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের আজকের যেই আলোচনাটা নির্বাচন নিয়ে যত কথা, আমরা অবশ্যই আওয়ামী লীগের কাউন্সিল পরবর্তী অবস্থার কথা বলছি। আওয়ামী লীগের কাউন্সিল যেটা হয়ে গেল, সেই কাউন্সিলে আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতির কথা আনুষ্ঠানিকভাবে, আমরা বলতে পারি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। নেতাকর্মীদের মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালানো বা সরকারের ভালো দিকগুলো তুলে ধরার জন্য দলের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং এখনো আমরা দেখি যে পরবর্তী কাউন্সিল পরবর্তী যে সভাগুলো হচ্ছে সেখানে একই ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। এই যে আওয়ামী লীগের প্রস্তুতি, এই আওয়ামী লীগের প্রস্তুতির তুলনায় আপনাদের অবস্থান, এই বিষয়টি নিয়ে আপনার থেকে শুরু করতে চাই। জি, জুবাইর ভাই, ধন্যবাদ। চমৎকার প্রসঙ্গ আজকে আপনি আমাদের সামনে এনেছেন, যে নির্বাচন নিয়ে যত কথা। আসলে কথাটা বলবো 2014 আগের থেকেই নির্বাচন প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, যে 2014 ইলেকশন কেমন হবে এবং তার পরবর্তী মুহূর্তগুলো গত 2.5 বছরে এ প্রসঙ্গে পক্ষে বিপক্ষে। বিশেষত প্রধানমন্ত্রী দুদিন আগে যে তার দলের সম্মেলন গেল, সেখানে দুটো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তিনি উত্থাপন করেছেন। একটি হচ্ছে যে নির্বাচন নিয়ে প্রস্তুতি নিন, এটা তার দলের কর্মী, নেতা, সমর্থক তাদেরকে এটা বলেছেন। আরেকটা কথা, নির্বাচন নিয়ে যেন বিরূপ কথার মুখোমুখি আমাকে না হতে হয়। প্রশ্নবিদ্ধ যে প্রসঙ্গটা, আমি দুটোকেই খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করি। যে গত 2014 যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তিনি নির্বাচন পরবর্তীতে একটা সাংবাদিক সম্মেলনে অনেকটা ব্যাখ্যার মতো করে বলেছিলেন যে আমরা সাংবিধানিক ধারাবাহিকতার এই নির্বাচন আমাকে করতে হয়েছে, পরবর্তীতে আমরা সকলের সঙ্গে আলোচনা করে আরেকটি নির্বাচন আমরা করব। তো এটি আর পরবর্তীতে থাকে না, আলোচনার আহ্বান জানিয়েছিলেন। হ্যাঁ, এটা আর পরবর্তীতে এই কথাটার বাইরে নাসিম ভাই, তোফাল ভাই বা সরকারে যারা উচ্চ মহলে ছিলেন, তারা তাদের অবস্থান থেকে, প্রধানমন্ত্রীর বক্তব্যের অবস্থান থেকে সরে গিয়ে তারা বলেছিলেন যে এই নির্বাচন হয়েছে 5 বছরের জন্য, এবং 5 বছরে 1 ঘন্টা আগেও নির্বাচনের সম্ভাবনা নাই। তো যাই হোক, তারপরেও প্রধানমন্ত্রী এই সম্মেলনের আগেও একবার তিনি বলেছিলেন নির্বাচনের প্রস্তুতির কথা। সেটা নিয়ে অনেক আলোচনা বিভিন্ন মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে, সভাতে, সেমিনারে আলোচনা হয়েছে। তো একটা রাজনৈতিক দল নির্বাচনের পরে পরবর্তী নির্বাচনের জন্য যারা নির্বাচনমুখী দল এবং যারা সাধারণত প্রার্থী হয়, তারা কিন্তু নির্বাচনের মধ্যেই থাকে। অর্থাৎ
সে বিরোধী দল হোক আর সরকারি দল হোক, আর এক ধরনের প্রস্তুতির মধ্যে থাকে। আওয়ামী লীগ নির্বাচন কেন্দ্রিক একটি রাজনৈতিক দল, বিএনপি নির্বাচন কেন্দ্রিক একটি রাজনৈতিক দল। তারা ক্ষমতায় বা সরকার গঠন নির্বাচনের মধ্য দিয়েই প্রত্যাশা করে। আর এই নির্বাচন মানে গত নির্বাচন নিয়ে আমাদের এমনিতে অনেক বক্তব্য আছে। দেশের আওয়ামী লীগের বাইরের যারা, তাদের বক্তব্য আছে, আওয়ামী লীগের মধ্যেও অনেক বক্তব্য আছে। সেই জন্য আমরা মনে করেছি এবং আগে বলেছি মধ্যবর্তী নির্বাচনের কথা। এখন যেটাকে আমরা বলি একটি নির্বাচন চাই, যে নির্বাচনে সকলে অংশগ্রহণ করতে পারে, গ্রহণযোগ্য হয়, সেই রকম একটি নির্বাচন আমরা প্রত্যাশা করি। আর আমি তো সবসময় বলি, আমার দলও বলে, যে আপনি নির্বাচন গ্রহণযোগ্য হলে এটা 3 মাসের মধ্যেই, 2 মাসের মধ্যে, 1 মাসের মধ্যেও করার মতো প্রস্তুতি বিএনপির আছে। গ্রহণযোগ্য সকলের অংশগ্রহণমূলক নির্বাচন হলে সেই প্রস্তুতিটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির 2014 সালের প্রস্তুতি ছিল, এখনো আছে এবং সামনেও আছে। সেজন্য নির্বাচন নিয়ে আমাদের অনুষ্ঠান হবে কবে কি, এগুলো নিয়ে আমাদের খুব বেশি মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা হচ্ছে নির্বাচনটা কাদের নেতৃত্বে হবে। এই নির্বাচন কমিশনের আন্ডারে, এই নির্বাচন কমিশন থাকছে না তো, অথবা এই নির্বাচন কমিশনের একটি ছায়ারূপের আন্ডারে, বর্তমান সরকারের আন্ডারে, তাহলে তো প্রশ্ন এসে যাবে 2014 5 জানুয়ারি নির্বাচন তারা কতটা যোগ্য, কতটা গ্রহণযোগ্য, কতটা স্বাভাবিক নির্বাচন করার মতো পরিস্থিতিতে ছিল। এই প্রশ্ন সামনে চলে আসবে। তো স্বাভাবিক কারণে আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচন নিয়ে যত কথাই হোক, নির্বাচন কারা পরিচালনা করবে, সেটি নিয়ে কোন নির্বাচন কমিশনের আন্ডারে হবে এবং কোন সরকারের আন্ডারে হবে, এটা আমার কাছে মনে হয় খুব। আপনি বলতে চাচ্ছেন এই বিষয়টা একটা পূর্ণাঙ্গ রূপ না পাওয়া পর্যন্ত আপনারা এই দাবি দেওয়া বা এর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন? এটা যে কোনো রাজনৈতিক দল, জি, তারা মানুষের ভোটাধিকারের পক্ষে থাকবে। মানুষ ভোট কেন্দ্রে যেতে পারছে কিনা, ভোট কেন্দ্রে যারা কর্মকর্তা আছে তারা ভোট স্বাভাবিক করতে পারছে কিনা, প্রশাসনের চরিত্রটা কি, আইন শৃঙ্খলা বাহিনীর চরিত্রটা কি। যেমন আপনি এটা পরিষ্কার দেখেন যে এবার আমাদের আইজিপি সাহেব এবং র্যাবের প্রধান একেবারে কাগজে পত্রিকা বিবৃতি দিয়ে ছাত্রলীগ এবং আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে এই নির্বাচন, এই কি সম্মেলনের আইন শৃঙ্খলা ব্যাপারটা দেখবে এবং দেখছে। তো এটি যদি শুধু আওয়ামী লীগ না হয়ে বিএনপিটাও দেখতো আরো ভালো হতো, জাসদাটা দেখতো আরো ভালো হতো। কিন্তু আমরা তাদের কাছে যখন পারমিশনের জন্য যাই, হচ্ছে হবে দেখছি, 24 ঘন্টার আগে হলো, মাইক এতটা কেন লাগাইছেন, কাটেন, তো এই দৃষ্টান্তগুলো যদি আমরা এখন দেখতাম তাহলে আরো ভালো হতো। তারা নির্বাচন সম্মেলন হচ্ছে, তারা যদি স্কুলের গামী ছাত্রদের কথা মাথায় রাখতেন তাহলে রাস্তা বন্ধ করতেন না, বরঞ্চ রাজনীতি দলগুলোর সঙ্গে আলোচনা করতেন। কাউন্সিল নিয়ে বলছেন, আমি কেন এই পরিস্থিতিটা ব্যাখ্যা করছি যে আপনি এই প্রশাসনের আন্ডারে, এই আইন শৃঙ্খলা বাহিনীর আন্ডারে, এই সরকারের আন্ডারে, এই নির্বাচন কমিশনের মতো আরেকটি নির্বাচন কমিশন আন্ডারে স্বাভাবিক নির্বাচন তো প্রত্যাশা করা কঠিন হবে। আমি জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি আপনার কাছে আসছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না। প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না বলার মানেই হচ্ছে 2014 সালের নির্বাচন নিয়ে, এটা মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় নিজেই বলেছেন, যেহেতু বিএনপি আসে না এটাই অখবর হয়েছে এবং যেরকম নির্বাচনটা হওয়া উচিত ছিল সেরকম হয়নি, তো সেই রকম নির্বাচন চাচ্ছেন না, এটাই স্পষ্ট। এখন পর্যন্ত বিএনপির যে কথা যে ওই আগের দাবি, সেই দাবিতে তারা এখনো বলে যাচ্ছে, তো সবকিছু মিলিয়ে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী 1981 সালে যখন দেশে ফিরেন, একটা অন্ধকার সময়, এই অন্ধকার সময়ে তিনি দেশে ফিরে আলোর পথে যাত্রা শুরু করেছিলেন। এই আলোর পথটি হচ্ছে জনগণের ভোটাধিকারের পথ, জনগণের ভাতের অধিকার প্রতিষ্ঠার পথ, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পথ, জনগণকে উন্নত জীবন দেবার পথ। সেই পথে তিনি যাত্রা শুরু করেছিলেন এবং তার ধারাবাহিক আন্দোলনের ফসলই বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত হয়েছে।
2014 সালের নির্বাচনে যে সমস্যাটি হয়েছে সেটি একটি বৃহৎ রাজনৈতিক দল, নিঃসন্দেহে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে নির্বাচনে আসেননি। এখানে একটি আইন, একটি বাস্তবতা। আইন বলছে নির্বাচন যথাসময়ে করতে হবে, বাস্তবতা বলছে তারা নির্বাচনে আসেননি। এই নির্বাচনে না আসবার ফলে তারা নির্বাচনটাকে প্রতিহত করবার চেষ্টা করেছেন। বিশেষ করে তাদের যে সহযোগী সংগঠন জামাতে ইসলাম, তাদের সমস্ত শক্তি দিয়ে তারা চেষ্টা করেছেন নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য। কিন্তু আলটিমেটলি নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে পর সরকার গঠিত হয়েছে। সেই সরকারের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। কিন্তু সেই দুদুভাই যে সাংবাদিক সম্মেলনটির কথা বললেন, এটি কোনো সাংবাদিক সম্মেলন ছিল না। এটি আওয়ামী লীগ নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে এটি নিয়মরক্ষা নির্বাচন, এরপরে আমরা নির্বাচন করব। নির্বাচনের ঠিক পরদিন 6 তারিখ, সেই 6 জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে আলোচনার আহ্বান জানিয়েছিলেন আগামী নির্বাচন নিয়ে। কোনো তারিখ বলেননি, আগামী নির্বাচন নিয়ে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। আগামী নির্বাচন নিয়ে সংলাপের বিষয়টি আমরা এখনো ওই জায়গাটাই স্পষ্ট। সেটি হচ্ছে, দেখুন, আমি কারো দোষ দিতে চাই না। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি একটি দলকে রিপ্রেজেন্ট করি, দুদুভাই একটি দলকে রিপ্রেজেন্ট করেন, আপনারা দুজন বাংলাদেশের মুক্ত বুদ্ধিকে রিপ্রেজেন্ট করেন। এইখানে 1979 সালের নির্বাচন বলেন, 86, 88 বা যতগুলো নির্বাচন হয়েছে, জিয়াউর রহমান সাহেবের হানা ভোট, এরশাদ সাহেবের হানা ভোট, অনেক নির্বাচন হয়েছে। প্রত্যেকটা নির্বাচন নিয়েই কোনো না কোনো পক্ষের অভিযোগ রয়েছে, এটি বাস্তবতা। যখন আমরা পরাজিত হয়েছি আমরা অভিযোগ করেছি, যখন ওনারা পরাজিত হয়েছেন ওনারা অভিযোগ করেছেন। কিছু কিছু নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, কিছু কিছু নির্বাচন 110% ভোটও পড়েছে। এই ধরনের রেকর্ডও বাংলাদেশের নির্বাচনে রয়েছে, উর্দিপরে নির্বাচন করার রেকর্ডও রয়েছে। তো এগুলাকে আমি দোষারোপের জায়গায় না গিয়ে আজকের যে বাংলাদেশের বাস্তবতা, সেই বাংলাদেশের বাস্তবতা দাঁড়িয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দেশটাকে এগিয়ে নেবার স্বার্থে, আমাদের জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে, আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার স্বার্থে একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে চাই। এই প্রক্রিয়া কার অধীনে হলো, কোন জায়গাটায় কে বসে আছে, এর থেকে বড় বিষয়টি আমার কাছে মনে হয় যে আইনগুলোর সংস্কার প্রয়োজন, সিস্টেমের সংস্কার প্রয়োজন। অনেক অনেক জায়গায় আইন এমনভাবে করা আছে যে আইনটি ইচ্ছা করলেও মানা যায় না, সেই আইনটিকে আমরা বিভিন্নভাবে অমান্য করি। তো আইন এবং বিধিকে যদি অমান্য করারই পথ থাকে তাহলে তো বারবার সমস্যার সৃষ্টি হবে, বারবার এই ধরনের প্রশ্ন আসবে। সে কারণে আমি মনে করি একটা একাডেমিক ডিসকাশন হওয়া উচিত সর্বমহল থেকে, শুধুমাত্র আওয়ামী লীগ থেকে, বিএনপি থেকে নয়, সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে যারা নির্বাচন নিয়ে কাজ করতে চান, গণতন্ত্র নিয়ে কাজ করতে চান। আমাদের অতীতে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোতে ফাঁক ফোকর কোথায় ছিল, সেই নির্বাচনগুলো কেন গ্রহণযোগ্য হলো না, সেই নির্বাচনগুলোতে পার্টিসিপেশন কখনো কখনো হয়েছে, কখনো কখনো কেন হয়নি। এই জায়গাগুলো, সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে আমাদের সামনের জন্য একটি পথ রচনা করতে হবে, আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যেন আমরা একই সঙ্গে উন্নয়ন এবং গণতন্ত্র দুটিকেই একসাথে এগিয়ে নিতে পারি। এই জায়গাটি ডেভেলপ করবার জন্য আমি মনে করি আলোচনার কোনো বিকল্প নেই, এবং সেই আলোচনাটি দুই নেত্রীর শীর্ষ বৈঠক অথবা আওয়ামী লীগ বিএনপির বৈঠক এর মধ্যে সীমাবদ্ধ থাকলে এই আলোচনার দিয়ে জাতির কোনো মঙ্গল হবে না। আমি আওয়ামী লীগ করবার পরে এই কথাটি বললাম। আমাদেরকে সমস্যার গভীরে প্রবেশ করতে হবে, সমস্যাকে চিহ্নিত করতে হবে, এবং সমস্যা চিহ্নিত করে সেখান থেকে উত্তরণের পথ সবাইকে মিলে দেখতে হবে, সমগ্র জাতিকে মিলে দেখতে হবে। আমি জনাব জাকারিয়া কাজল আপনার কাছে আসছি, আমরা কি সেদিকে এগোচ্ছি? আমি যদি একটু পেছনে তাকাই, 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পরে যে মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে যে আলোচনার আহ্বান জানালেন, সংলাপে বসার যে আহ্বান জানালেন পরবর্তী নির্বাচন নিয়ে, এখন বিএনপি সংলাপের দাবি চলছে। আমরা তো দেখি তাহলে আওয়ামী লীগের তরফ থেকে সেই 2.5 বছর আগে আলোচনার আহ্বান টেবিলে আছে, বিএনপি সংলাপের আহ্বান টেবিলে আছে, কিন্তু বিষয়টি এগোচ্ছে না, ব্যাটে বলে মিলছে না। এটা হচ্ছে বাস্তবতা, ব্যাটে বলে মিলছে না। কারণ আমাদের, আপনি যেটা বললেন 6 তারিখের কথা, ওই আহ্বানটি অনেক আগে। আর বিএনপির কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের এই দাবিটা, তাদের পক্ষ থেকে তাদের দাবিটা খুব যৌক্তিক। এখন একটা নির্বাচন হতে হলে প্রধান 3টা নিয়ম কি, কার অধীনে নির্বাচনটা হবে, কে, তারপরে একটা নির্বাচন কমিশন, তারপরে অংশগ্রহণকারী, এই 3টাই তো মূল জিনিস।
প্রত্যেকটা ক্ষেত্রেই তো আমি দেখছি যে দুধুভাইয়ের কথাই যদি ধরি, বিএনপি কিন্তু তার আগের অবস্থান থেকে সরেনি। বিএনপি এখনো তো দুধুভাই যেটা বললেন যে তারা কার অধীনে নির্বাচন হবে এটা খুব ইম্পর্টেন্ট, নির্বাচন কমিশন তো অবশ্যই ইম্পর্টেন্ট। এখন প্রথমে আমি যদি নির্বাচন কমিশনের কথা ধরি, স্বপন ভাই বাংলাদেশের নির্বাচনের ইতিহাস বলেছেন, মানে কার অধীনে নির্বাচন হবে এটার আগে এই বিষয়টি সেটেল হতে হবে কোন নির্বাচন কমিশন। হ্যাঁ, আমি সেটাই নির্বাচন বাংলাদেশে এটা সামনে বাংলাদেশে আজ পর্যন্ত কোন নির্বাচন কমিশন কি সবার আস্থাভাজন হয়েছে? দুর্ভাগ্যজনকভাবে হয়নি। আপনি দেখেন, ইতিহাস দেখেন, প্রত্যেকটা নির্বাচন কমিশনই যিনি হারেন বা যিনি জিতেন বা যিনি বিরোধী, প্রত্যেকটা নির্বাচন কমিশন আমাদের প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি আগেও বলেছি যে এই আমাদের এই 17 কোটি বা 16 কোটি মানুষের দেশে আমরা একজন টিএন সেশন পাই না, এটা আমাদের দুর্ভাগ্য। আমার সংবিধান কিন্তু নির্বাচন কমিশনকে অফুরন্ত ক্ষমতা দিয়ে রেখেছে। এখন কোনো ব্যক্তি যদি সেই ক্ষমতাটা কাজে না লাগান, যে কোনো সরকারের আমলে হোক, আমরা দোষটা সরকারকেই দিই, ব্যক্তির কি কোনো দায় নেই, এক নম্বর। 2 নম্বর হচ্ছে, আজকে যদি যে ওনারা বলেন যে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন, আপনার এই বাংলাদেশি ইতিহাস আছে, প্রেসিডেন্ট ডেকেছেন সব দলকে একটা সবার সমঝোতার ভিত্তিতে নির্বাচন কমিশন করার জন্য, সার্চ কমিটি করার, প্রেসিডেন্ট রাষ্ট্রের তো প্রধান, সার্চ কমিটি নিয়ে আলোচনা করা, সেটাও কিন্তু কাজ করেনি আজ পর্যন্ত। কিন্তু আমি যদিও দেখেছি সেটা বিএনপি গিয়েছিল কিন্তু ওয়ার্ক। এবং আমি দেখে বিএনপি যেটা বলে সব সময় যে গ্রহণযোগ্য লোক দিয়ে করতে, কেউ কিন্তু কোনো প্রপোজ করে না, কোথায় যেন একটা খটকা আছে। এবং এই যে বৈঠকের কথা বলছেন, আমি আপনাকে একদম লিখে দিতে পারি, এইসব এজেন্ডা ভিত্তিক কোনো বৈঠক দুই দলে হবে না। এখন উপায়টা কি? আমাদের তো এর থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এই অবস্থা যদি চলে, আবার 2019-এও আমরা একই অবস্থা দেখব যে একটা দল হয়তো যাবে, কেউ যাবে না। এবং প্রশ্নবিদ্ধ, হ্যাঁ, সাংবিধানিকভাবে আইনগতভাবে নির্বাচন বৈধ, কিন্তু ওই যে মোরাল একটা জায়গা তো থাকে, যেটা স্বপন হয়ে বললেন, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এইটা মিটিগেট করতে হলে তো একজনের সদিচ্ছা হবে না, উভয় পক্ষের সদিচ্ছা থাকতে হবে, সকল পক্ষের সদিচ্ছা লাগবে। আর এই সদিচ্ছার মাত্রাটা মাপার তো কোনো থার্মোমিটার নেই। আমরা আশা করতে পারি, তবে আমি ওনার সঙ্গে একমত যে খালি আওয়ামী লীগ বিএনপি না, এটাকে আরো বৃহত্তর পর্যায়ে হতে হবে, সরকারের উদ্যোগ। কিন্তু আওয়ামী লীগ বিএনপি মূল, না আমি যেটা বলছি, উদ্যোগটা কিন্তু এখনো সরকারকেই নিতে হবে। হয়তো অন্যান্য রাজনৈতিক দলগুলো ছোট, হ্যাঁ, কিন্তু রাজনৈতিক দলগুলোর বাইরেও তো কিছু সেক্টর আছে। না, আমি সেটাই বললাম যে শুধু আমরাই তো বাংলাদেশ না, বাংলাদেশে 16 কোটি মানুষ নেই না, কিন্তু ম্যাটার, মানে 16 কোটি মানুষের কিন্তু এইসব ব্যাপারে ম্যাটার করে কিন্তু আওয়ামী লীগ বিএনপি, এটা আমরা যেটা দেখে আসছি, আওয়ামী লীগ বিএনপি। যদি আওয়ামী লীগের অনেক কথা আছে যে তারা, যেমন আওয়ামী লীগের যারা, তারা অনেক বলেন যে প্রধানমন্ত্রীর অনেক আন্তরিক ইচ্ছা, ওই পাশ থেকে তারা সেরকম সাড়া পায়নি। আবার বিএনপির কথা আছে আমাদের উপর এই অত্যাচার নির্যাতন করছে, আমরা কেন করব। দুটোই বাস্তবতা, এই দুটো বাস্তবতা কিভাবে মানে নেগোশিয়েট করা যাবে, খুব একটা দুরূহ প্রশ্ন। সেক্ষেত্রে কিন্তু একটা জাতীয়, ওই যেটা বলা হচ্ছিল যে অভিভাবক সুলভ একটা কিছু করতে হবে। আমি দুধুভাইয়ের কাছে আসি যে কি ধরনের সরকারের অধীনে নির্বাচন হবে সেটা আপনারা একটা জিজ্ঞাসা করছেন, আপনাদের জিজ্ঞাসা, যদিও আওয়ামী লীগ বলে যে হ্যাঁ এটা হাইকোর্টের রায় বলেন, সংবিধান বলেন, সবকিছুতে সেটেল। কিন্তু এখন জিনিসটা হচ্ছে যে সামনে যেটা আসছে নির্বাচন কমিশন গঠন, এই বিষয়টি তো অবশ্যই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের আগেই শেষ করতে হবে, ফেব্রুয়ারি আসার আগেই শেষ করতে হবে। তো এই বিষয় নিয়েও তো আমরা এখন পর্যন্ত কোনো ইয়ে পাই না, মানে সুনির্দিষ্ট কিছু আপনারা পাই না। আপনাদের তরফ থেকে যদি আমি বলি, আপনি আপনার একটা ইয়াতে আছে, আপনি বলেছেন এটা পত্রিকার থেকে নেয়, আলাপ আলোচনার মাধ্যমে সার্চ কমিটি গঠন করতে হবে, আপনি বলেছেন। আবার আপনাদের দলেরই এসআই কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন রাষ্ট্র ক্ষমতায় ছিল, একটা স্পেসিফিক প্রস্তাব উনি দিয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং আছে এমন রাজনৈতিক দলগুলো থেকে 5 জনকে নিয়ে সার্চ কমিটি গঠন, উনি এর একটা প্রস্তাব দিয়েছেন। তো একেবারে সুনির্দিষ্ট একটা প্রস্তাব আপনাদের দলের পক্ষ থেকে দেওয়ার সম্ভাবনা আছে কি না, যেটা নির্বাচন কমিশন গঠন? ধরেন যে কথাটা আপনি বললেন, তার আগের যে প্রসঙ্গ আমার কাছে মনে হয় খুব ছোট্ট একটা ঘটনার মধ্যে যদি আমরা রাজনৈতিক দলগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে, নেতৃবৃন্দকে ঢুকাতে পারি, তাহলে এটা আমার মীমাংসাটা একটু সহজ হবে। সেটা হচ্ছে সদিচ্ছা। আপনি যে একটু আগে বললেন না যে একটা সংবিধান আছে, সেখানে আইন আছে, ওইটাকে আমরা ফলো করব। কিন্তু সদিচ্ছাকে তো নিয়ন্ত্রণ করে রাজনীতি। আমি একটু বলি, মানে রাজনীতির আমি একটু কৌশলগুলো। তো সংবিধান স্বাধীনতার পরেই 73 সাল থেকেই আছে।
আমরা যে যখন ক্ষমতায় যাই আমরা সুবিধা মতো সংবিধানের ব্যাখ্যা দিই। আপনি যখন একটা পিছনে গেলে আপনি বলুন সময়ের অভাব আছে, যদি পিছনে যান না, এখান থেকে আমরা যাই। তো এখন আওয়ামী লীগ সংবিধান মানে না যখন ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ থাকে না, 95, 96, তখন এটা কেয়ারটেকার সরকারের প্রসঙ্গটা আসে। আবার যখন ক্ষমতায় বিপদাপন্ন হয় তখন কেয়ারটেকার হাইকোর্ট বাতিল করে, এই অভিপ্রায়ে এটা সংসদে বাতিল হয়ে যায়। মানে আলোচনা শুরু করেও এটা হাইকোর্ট যখন 2 টার্মের কথা বলে সেটাও সংসদে থাকে না। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আইনের শাসনটা যদি আমরা প্রথম শুরু থেকে এটা প্র্যাকটিসে নিত তাহলে দেশের রাজনৈতিক চরিত্র একরকম হতো। আর যে যখন এটা স্বপ্নও বলেছে, এটা যে আইন এবং বাস্তবতা, যেমন আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে, সে কি বিরোধী দল মানতে পারবে কিনা নিজেকে? যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তারা বিরোধী দল বসবে আসনে, তারা সেটা মানতে পারছে কিনা? আপনার বাস্তবতা এবং আইন, অর্থাৎ একজন রাজনৈতিক দলের নেতারা স্বাভাবিক কারণে তার অবস্থান থেকে সে এটা ব্যাখ্যা করে। এই যে আপনি বলেন না যে আমাদের নেতা দলের গয়সার বাবু সুনির্দিষ্ট হয়ে বলেছেন যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে তাদের পক্ষ থেকে 5 জন করে নেওয়া, এটা একটা প্রস্তাব হতে পারে। কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না বা নেই এমন রাজনৈতিক দলের সংখ্যা তো কম না, কিন্তু মানে তালিকাভুক্ত আছে আপনার নির্বাচন কমিশনে। সেই জায়গাটা কি হবে? আমার কাছে খুব পরিষ্কার কথা বলি, আমি খুব একেবারে স্পষ্ট করে বলি যে প্রধানমন্ত্রী কি চাচ্ছেন, বিরোধী দলের নেত্রী কি চাচ্ছেন, আর প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল, হ্যাঁ রাজনৈতিক দল তো অনেকগুলো আছে। এখন যদি আমি জটিলতা সৃষ্টি, নেত্রী বলতে আপনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এটা তো স্বাভাবিকভাবে এই কথাটা না, আমি সাংবিধানিকভাবে ইয়েকে ছোট করছি না। এরশাদ সাহেবকে, আর এরশাদ সাহেব নিজেই সমস্যার কথা বলেছেন যে এটা আমার গৃহপালিত, এটা কেন মানবে, কষ্ট পানও নেই। উনি কিন্তু অনেক সময় সত্যটা বলে ফেলেন, এবং সত্যটা যেটা আমি ওকে ধন্যবাদ দিই, বাস্তবতার কথা বলেছেন। বাস্তবতা হচ্ছে যে চীনের প্রধান রাষ্ট্রপতি আসলে তারা বুঝতে পারেন যে কার সঙ্গে কথা বলতে হবে। আপনার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আসলে তিনিও বুঝতে পারেন। সেই জায়গাটায় বাংলাদেশের সিচুয়েশনটা, শুধু তাদের উদাহরণ দিচ্ছেন কেন, আমরাও তো জানি, আমরা এই জন্য তো আলোচনা করি, আমরা রাজনীতি, এবং এমনকি আপনি ধরেন এই যে কাদের সাহেব না আওয়ামী লীগের, একটা টেলিফোন নিয়ে নিয়ে একজন দর্শক আছে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিজান বলছি আক্কেলপুর থেকে, জয়পুরহাট আক্কেলপুর। জি জি বলেন। যে আমার প্রশ্ন হচ্ছে বিএনপির দুদু ভাইয়ের কাছে, যে ওনারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে বা নিরপেক্ষ সরকারের আন্ডারে ওনারা নির্বাচন করতে চান। তো এ বিষয়ে যদি আওয়ামী লীগ তাদের এই সমস্ত দাবি যদি না মানে, তাদের সাংবিধানিক পন্থায় যদি আবারও নির্বাচন করেন বর্তমান সংবিধান অনুযায়ী, তাহলে দুদু ভাইয়ের দল ওনারা কি নির্বাচনে আসবেন কিনা? আর স্বপন ভাইকে আমার প্রশ্ন, যে ওনারা যদি বিএনপি এই দাবিতে অটল থাকে, ওনারা তাদেরকে নির্বাচনে আনার ক্ষেত্রে কোনো সাংবিধানিক পরিবর্তন বা কোনো আলোচনার মাধ্যমে একটা সমাধানের প্রচেষ্টা করবেন কিনা? জি ধন্যবাদ। এটা 2.5 বছর আগে এটা অটল থাকে কি থাকে না এখন আমি ভালো ইয়ে করেছেন, সচেতন একজন ব্যক্তি হিসাবে তিনি প্রশ্নটা করেছেন। এখানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা কিন্তু আমাদের দল থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে, আপনি তত্ত্বাবধায়ক শব্দ যদি পছন্দ না হয় অন্য যে কোনো নামে গ্রহণযোগ্য একটি পরিস্থিতি তৈরি করা, এই ক্রাইসিসটা কিন্তু সাংবিধানিকভাবে আপনার কিন্তু ওই আওয়ামী লীগ বিএনপির নেতৃত্বে এটা হয় না, হচ্ছে না, এটা কিন্তু কথাটা আছে। আওয়ামী লীগ বিএনপি আন্ডারে নির্বাচন করতে চায় নাই, বিএনপি আওয়ামী লীগের আন্ডারে নির্বাচন করতে চায় না, এটা যৌক্তিক কারণ, হয়তো তারা তাদের অবস্থান থেকে বলবেন। কিন্তু বাস্তবতা এটা যে এর বাইরেও একটা কেয়ারটেকার অবস্থা এখানে তৈরি হয়েছিল, সেটাও হাইকোর্টের রায়ের কারণে একটা প্রশ্নের মুখে পড়েছে। কিন্তু তুলনামূলকভাবে এটা তো সত্য যে যখন বাতিল করা হচ্ছে হাইকোর্টে, তখন আওয়ামী লীগ কিন্তু কেয়ারটেকারের পক্ষই নিয়েছিল, কেয়ারটেকারের পক্ষেই ছিল, বিএনপিও ছিল।
কেয়ারটেকারের অনেকগুলো ত্রুটি বিচ্যুতি আছে, আমি এটা অস্বীকার করছি না, সেগুলো আমরা ঠিক করতে পারতাম। তো সংবিধানের বাইরে অনেকগুলো ঘটনা আমাদের দেশে, আমি কিন্তু সামরিক শাসনের কথা বলছি না, 90-এর গণঅভ্যুত্থানের পরেও যে নির্বাচনটা হয়েছে শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে, সেটা সংবিধানের আওতায় হয় নাই। আমাদের অনেক মীমাংসা হয়েছে সংবিধানকে সামনে রেখে না, সদিচ্ছা, আমি যেটা আগে বলেছিলাম, ভালো কিছু করার প্রত্যাশায়, এটা কিন্তু আমাদের দেশে হয়েছে এবং সব দলই এগুলো মেনে নিয়েছে। এখন আমরা আগামী সময় নির্বাচনে যাব, সেই যাওয়ার পরিস্থিতিটা কিন্তু কি পয়েন্টে আছে আওয়ামী লীগ বা তার নেত্রী বা প্রধানমন্ত্রী, তিনি যেগুলো মিন করছেন, আমি তাকে ধন্যবাদ দিই যে তিনি বক্তৃতা করে বলেছেন একেবারে স্পষ্ট করে যে আগের যে নির্বাচনগুলো হয়েছে ওই রকম একটি পরিস্থিতিতে তিনি পড়তে চাচ্ছেন না। এটা আমি তাকে সদিচ্ছা, এর প্রেক্ষিতে তিনি যদি সিদ্ধান্তগুলো নেন, আমরা কিন্তু পরিষ্কার বলেছি এই সরকার অবৈধ, কিন্তু এই সঙ্গে এই কথাও বলেছি যে এই সরকার ছাড়া কার সঙ্গে আলোচনা হবে, একটা তো মাধ্যম চাই। যেমন আমরা যখন নির্বাচন 71 সালে, আমি একটা পরিষ্কার করে দিই, বঙ্গবন্ধু কার সঙ্গে আলোচনা করেছেন 25শে জানুয়ারি পর্যন্ত? এই নরখাতকদের সঙ্গে, এই সামরিক যারা আমাদেরকে শুধু যে 71-এর পরে তারা হত্যা করছে তা না, তো তার আগেও হত্যা করেছে বিভিন্ন জায়গায়। তারপরেও গণতন্ত্রের স্বার্থে, যেটা আপনি উল্লেখ করলেন, আমি সবসময় মনে করি আলাপ আলোচনা, আপোষ, সমঝোতা, এই মানসিকতা যদি আপনি গ্রহণ না করতে পারেন, আপনি যদি পাকিস্তানের প্রেক্ষাপটে আবার ফিরে যান, আন্দোলন ছাড়া কোনো পথ নেই, এটা মীমাংসা রাজপথেই করব, তাহলে পর আপনি আবার সংঘাতে যাচ্ছেন। মীমাংসা একটা হবে, গণঅভ্যুত্থানের দেশ এটা, 1970 গণঅভ্যুত্থান 90 আরেকটা হবে, তাতে খুব বেশি কিছু হবে বলে আমার কাছে মনে হয়। জনাব স্বপন, আপনি কি বলবেন যে সদিচ্ছার উপরে উনি জোর দিচ্ছেন? প্রথমত প্রশ্নকর্তা, তিনি আমার নির্বাচনী এলাকার মানুষ, তাকে শুভেচ্ছা। দেখুন, উনি এটা জানতে চাচ্ছিলেন যে আপনারা কিছু চেঞ্জ করবেন কিনা, যে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটাতেই হয় যে 2.5 বছর আগে বা 2 বছর আগে এখন বলার সময় আসছে কিনা। আওয়ামী লীগের কোনো মৌলবাদী অবস্থান নেই, কখনোই ছিল না, এখনো নেই। বিএনপিও মৌলবাদী রাজনৈতিক দল না, মৌলবাদের সহযোগী হতে পারে, মৌলবাদী না। বিএনপি একটি উদার রাজনৈতিক দল। তো আমরা বিএনপিকে নির্বাচনে গতবারও আনবার জন্য আমাদের সর্বোচ্চ আন্তরিকতা আমরা প্রদর্শন করেছি এবং আন্তরিকভাবে চেষ্টা করেছি, কিন্তু বিএনপি সেই সময়ে আসেননি। হয়তো আমরা কোথাও রং জায়গায় নক করেছিলাম, যেখানে নক করলে বিএনপি নির্বাচনে আসতো, সেই জায়গাটা আমরা রং জায়গায় নক করেছিলাম, এই কারণে আমরা বিএনপিকে নির্বাচনে আনতে পারিনি। তো এবার এখন কি সঠিক জায়গাটা এবার মানে পর্দা, মানে রাজনীতিতে কিছু কথা হয় ওপেন, কিছু কথা হয় মিডিয়ার সামনে, কিছু কথা হয় আনুষ্ঠানিক আলোচনা। মান্নান ভূঁইয়া, আব্দুল জলিল পার্লামেন্টে বসে আনুষ্ঠানিক আলোচনা করে, মিডিয়া সেখানে লাইভ করে, এবং আলোচনার পরে কোনো ফল আসে না, আলোচনা ভেঙে যায়। স্যার নিনিয়ানরা আসে মধ্যস্থতা করবার জন্য, আলোচনা করে, আলোচনা ভেঙে যায়। কিছু আলোচনা আছে যেটা প্রিপারেশনটা হয় দীর্ঘদিন ধরে এবং শেষ মুহূর্তে মিডিয়ার সামনে উপস্থাপিত হয়। তো এবার বিএনপিকে নির্বাচনে আনবার জন্য যে পদ্ধতিতে বা যেখানে নক করবার দরকার সেখানেই কথাবার্তা চলছে এবং আলোচনা চলছে। তার একটা ফোকাস আপনারা সোসাইটিতে দেখতে পাচ্ছেন। ফোকাসটা হচ্ছে বিএনপি কিন্তু আন্দোলনে নেই। যদি বিএনপি কোন একটা জায়গায় আসার আলো না থাকতো, টানেলের শেষ প্রান্তে যদি বিএনপির সামনে না থাকতো, তাহলে বিএনপি অবশ্যই আন্দোলনে যেত। বিএনপি আন্দোলনে যাচ্ছে না, এক ধরনের আলোচনা চলছে এবং আমার ধারণা, আমার বিশ্বাস যে বিএনপি নির্বাচনে আসবে, আমরাও নির্বাচনে যাব এবং আমরা উভয়ই সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশা মিলে ঠিক করে নেব যে কোন পদ্ধতিতে আসলে আমাদের সংবিধানও রক্ষা হবে, আমাদের একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই জায়গাটি কোন নামে হবে, কোন প্রেক্ষাপটে হবে, কে নির্বাচন কমিশনার হবেন, এটি আলোচনার মধ্য দিয়েই এটি ডেভেলপ হবে। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মীর মোসাদ্দেক হোসেন নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। জি বলেন। আমি দুদু সাহেবের কাছে প্রশ্ন করতে চাই যে আগের নির্বাচন কমিশন গঠন করার জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয়েছিল, সেই সার্চ কমিটিতে বিএনপি প্রতিনিধি দেওয়ার জন্য বলা হয়েছিল। তখন বিএনপি চেয়ারপারসন বর্তমান রাষ্ট্রপতির সাথে দেখা করে, আগের রাষ্ট্রপতির সাথে দেখা করে
নির্বাচন কমিশন গঠনের জন্য পরিকল্পনা দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক যে ওনারা সার্চ কমিটিতে কোনো লোক দেয়নি। যখন এই নির্বাচন কমিশন গঠন হলো, বললো যে এই নির্বাচন কমিশন আর ভালো না, অথর্ব এটা। এখন আবার নির্বাচন কমিশনের গঠন নিয়ে কথা হচ্ছে, সার্চ কমিটি নিয়ে কথা হচ্ছে। আমার প্রশ্ন, আগামী সার্চ কমিটিতে বিএনপির কোন প্রতিনিধি দিবেন কিনা? আর বিএনপি যে সিদ্ধান্তটা দেয়, আসলে ওনাদের কি সিদ্ধান্ত দেওয়ার কেউ নেই? সঠিক সিদ্ধান্ত মিনিটে মিনিটে সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে কেন? ধন্যবাদ। তবে সার্চ কমিটিতে প্রতিনিধি না, সার্চ কমিটি সবার কাছে নাম চেয়েছিল। সার্চ কমিটিতে কোনো দলেরই কোনো প্রতিনিধি ছিল না, যেটা আমি এখানে কারেকশন করে দিচ্ছি। তো অবশ্যই এটার জবাব দিবেন। তার আগে যেটা উনি বললেন যে পর্দার অন্তরালে বা আলোচনা চলছে, বলো। তো এইখানেই যে বিষয়টা, এই আলোচনার ব্যাপারে আমরা কতটুকু আশাবাদী হতে, আমরাও জানি, সবাই জানেন যে হ্যাঁ এখানে ইট সাউন্ডস গুড। এরকম কিছু হয়েই থাকে রাজনীতিতে, অনেক ধরনের নেগোসিয়েশন হয়, অনেক ধরনের চাপানুতর হয়, অনেক ধরনের কথাবার্তা হয়। তবে শোভন ভাই যেটা বললেন যে এই জন্য বিএনপি আন্দোলন করছে না, এটা বোধহয় একেবারে বেশি সরলীকরণ হয়ে গেছে। আমার মনে হয় না যে আন্দোলন করা না করার সঙ্গে এই আলোচনার কোনো যোগাযোগ আছে। আন্দোলন করছে না কিন্তু সেটা ভিন্ন প্রেক্ষিত, সেটা বিএনপির সাংগঠনিক অনেক ব্যাপার, সে বিষয়ে আমি যাব না। তো আমি যেটা মনে করি, সরকারের পক্ষ থেকে যখন জিজ্ঞেস করা হবে যে কেন আপনারা আলোচনা করছেন, অনেক উদাহরণ চলে আসবে। কারণ বলবে যে আপনার 6 তারিখে আমরা আহ্বান জানিয়েছি, আসেনি, আমরা ফোন করে বলেছি যে কোনো মিনিস্ট্রি চান আসেন, আমরা দেব, এরকম কিন্তু বলা হয়েছে। আমি জানি না তখন বিএনপির মাইন্ড, মানে তখন বিএনপির কি মাইন্ড স্টেট ছিল সেটাও না। এখন বিএনপি না, আমরা কিন্তু একটা কথা জানি যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন যে 20 ডিসেম্বর ব্রাসেলসে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হবে। এটা নিয়ে কিন্তু অলরেডি কথাবার্তা হয়েছে এবং বিদেশি প্রেসক্রিপশনে বাংলাদেশের নির্বাচন কমিশন হবে, এই ধরনের কথাবার্তা হয়েছে। কিন্তু দেখেন বাংলাদেশের কিন্তু আগের অবস্থান থেকে বাংলাদেশের বিদেশ নির্ভরতা কিন্তু বাংলাদেশের আপনার অর্থনৈতিক ক্ষেত্রে তো অনেক ক্ষেত্রে আমরা ঘুরে দাঁড়ানোর, মানে বিদেশ নির্ভরতা আমরা পাত্তা দেয়নি, সোজা কথা, কারণ যৌক্তিক। কিন্তু সেই দিন আমার মনে হয় না যে বাংলাদেশের এখন, হ্যাঁ এটা অনেকেই আশা করছে। কারণ আমি যদি অতীতে যে আপনি যদি 14 এই যে নির্বাচন, সেখানেও তো অনেক বিদেশি অনেকে বলেছিল যে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবেন, এরকম কথাও তো বাজারে আছে যে আমাদের এখানে কর্মরত বিদেশি কোনো দূতের এরকম একটা প্রেডিকশন ছিল যে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবেন, এবং সেই কারণে অনেকেই নির্বাচনে আসেনি। তো বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধি পাঠায়নি সেই নির্বাচনে। হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যে নির্বাচন তো হয়েছে, সরকার হ্যাঁ প্রশ্নবিদ্ধ, ওটা এই প্রসঙ্গে আমরা আগে আলোচনা করেছি, মোরাল অ্যান্ড লিগাল, সেটা না। আমি যেটা মনে করি আলোচনা তো হতেই পারে, স্বপনভাবে বলেছেন সুন্দরভাবে তার অবস্থা থেকে। বিএনপি যেটা আমার কাছে সমস্যা মনে হচ্ছে কি, বিএনপি বোধহয় দলীয় ফোরামে এখনো বিষয়গুলো আলোচনা হয়নি। অনেক ব্যাপারে অনেক নেতা নিজের অভিমত, যেমন গয়েশ্বর চন্দ্র রায় যেই ফর্মুলাটা, যে খুবই ভালো ফর্মুলা, কিন্তু এটা তো ওনার দলীয় ফোরামে গিয়ে কতটুকু ধোপে টিকবে বা দলের স্ট্যান্ড এটা হবে কিনা, এই বিষয়ে। এখানে আপনার এই প্রসঙ্গ নিয়েই আজকে আমি আসতে চাই। আজকে বাংলাদেশ প্রতিদিনে একটি কথা, মানে আমরা দেখি এমাজউদ্দিন স্যারের একটি কথা, সিদ্ধান্তহীনতা বিএনপির ভেতরে। হ্যাঁ, 1 মিনিট আমি একটু শেষ করে, সিদ্ধান্তের পাশাপাশি আমার মনে হয় এই কথাগুলি দলীয় ফোরামে না, কারণ আপনি কাউন্সিলে যাওয়া নিয়ে যেটা হয়েছে, আলাল সাহেব বললো যে যাবে, এরকম আর কি। সিদ্ধান্তহীনতা, এটা এমাজউদ্দিন স্যার বললেন। এটা এমএস স্যার আমাদের যে রাজনীতি, যে বিশ্বাস, সেই কাছে একজন মানুষ, তিনি বিএনপির সরাসরি কোনো সদস্য না। তো তিনি বিএনপির ব্যাপারে আগ্রহী। চেয়ারপারসনের এরকম কিছু কি আছে? আপনি তো খুব বড় গোছের একজন। আমি কেন বলছি দুই ভাই, আজকে যে একটা ইয়েতে দেখলাম এই পরিচয় তার দেওয়া হলো, আমি নিজে একটু অবাক হয়েছি। আজকে একটা প্রেস ক্লাবে অনেক বড় গোছের একজন সাংবাদিক বাংলাদেশ। না, আমি বলছি আপনাকে জিজ্ঞেস করছি, যদি মিডিয়াতে আমাকে শেষ করতে দেন। আমি আজকে একটা প্রেস অনুষ্ঠানে ওনাকে এই পরিচয় দেওয়া, আমাদের কম সময় পাবো, আপনি বলেন। সত্যটা হচ্ছে যে কিছু বাংলাদেশের বুদ্ধিজীবী আছে মানুষের কনফিউশন তৈরি করা। আপনি বলছেন যে এটা কনফিউশন তৈরি করেছে। আমি নিজে অবাক হয়েছি, কাজল সাহেবের মতো এত বড় উচ্চ না, আপনি কিন্তু ভুল ব্যাখ্যা করছেন। জেনে বুঝে যদি একজন মানুষকে উপদেষ্টা কমিটির আপনাদের প্রোগ্রামে এটা বলা হয়েছে, হ্যাঁ, তো এটা কি নির্বুদ্ধিতা বলবো? আমরা ওইটা দরকার নাই, আমরা মানে ইচ্ছাকৃতভাবে আপনি বলেন মানুষকে বিভ্রান্ত করা, এই জিনিসটা আমার কাছে খুব মর্মান্তিক মনে হয়েছে। হ্যাঁ, এটা আগে যে আলাপ, এখন বিদেশ নির্ভরতা নেই, ভারত নির্ভরতা বেড়েছে। একমাত্র এই গত নির্বাচনটা ভারতই এটা অনুমোদন করেছে। যখন যে প্রতিনিধি ব্রিটিশ আসে, আমেরিকানরা আসে,
তারা এখানে এসে বলে যে আমরা নির্বাচনের প্রশ্নে ওই আগের সিদ্ধান্তেই আছে। তো সেই জায়গাটায় বিদেশ নির্ভরতার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে আত্মমর্যাদার, যে আমরা ৪৪ বছরও একটি গ্রহণযোগ্য নির্বাচনের অবস্থানে আমরা যেতে পারি না। আমরা বিএনপিটাকে, আওয়ামী লীগেরটাকে বা অন্য যে কোনোটাকে যার যেমন, এর স্বপ্ন বলেছে, যখন যে যার মতো করে ব্যাখ্যা করছে। যেমন মোসাদ্দেক সাহেব বলেন ফার্স্ট সার্চ কমিটি, আমার কাছে এটা ফার্স্ট কমিটি মনে হচ্ছে। সার্চ কমিটি যেটা দিয়েছে, এটা আমার কাজল সাহেবও বললেন যে সাংবিধানিক ক্ষমতা তো তার ছিল, এই প্রধান নির্বাচন কমিশনার তার সহযোগী যথেষ্ট ক্ষমতা। তারা সেই আইনটাকে প্রয়োগ করলেন না। এইখানে তার মেরুদণ্ড নিয়ে এক আওয়ামী লীগের বাইরে সমস্ত রাজনৈতিক দল সন্দেহ প্রকাশ করেছে যে তার মেরুদণ্ড আছে কিনা। তো আমি শেষ করি, সেটি হচ্ছে যে সার্চ কমিটির মতো ফার্স্ট কমিটি যদি ওই সময়তে আমরা বুঝতে পারছি যে কি হতে যাচ্ছে, পরে তো সার্চ কমিটি প্রমাণ করেছে বাংলাদেশের নির্বাচনটা দুই হচ্ছে না না সিদ্ধান্তহীনতা। আমার নেতা বা আমার দলের নেতা একটা প্রস্তাব দিয়েছে, যে এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছে, এখনো আলোচনা ওই অবস্থায় যায়নি। যেমন স্বপন সাহেব বলেছে যে আলোচনা বিভিন্ন পর্যায়ে আছে, কিন্তু পর্যায়টাই যেমন আমার টকশো দেখা হচ্ছে, আমাদের সমন সাহেবের সঙ্গে দেখা হলো, কথা হলো, বিভিন্ন পর্যায়ে হতে পারে, কিন্তু কিছু অদৃশ্য আলোচনা থাকে, সেটাও সে ব্যাখ্যা করেছে যে রাজনীতির আন্দোলন নাই, সেই কারণে হয়তো আমরা এগোচ্ছি। আমি ধরেই নেই প্রধানমন্ত্রী যে ভঙ্গিতে, যে ভাষায়, যেভাবে কথা বলেছে, আমি যে পজিটিভ নেই যে তিনি একটা নির্বাচন চাচ্ছেন, তিনি একটি পরিবর্তন চাচ্ছেন, তিনি আগের অবস্থান থেকে সরতে চাচ্ছেন, আমি কি তাকে আক্রমণ করবো নাকি? কারণ আমি তো একটা গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছি, আমি তো একটা স্বাভাবিক পরিস্থিতি চাচ্ছি, স্বাভাবিক কারণে তো আমি সেটা বাইরে যাব না। মূল ঘটনা হচ্ছে যে আওয়ামী লীগ একটি দীর্ঘ প্রাচীন রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলটি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এবং এই রাজনৈতিক দলটি কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না, নেবেও না। আমরা আন্তরিকভাবে চাই একটি নির্বাচন গ্রহণযোগ্য হোক, এবং সে শুধু আগামী নির্বাচন নয়, আগামী সকল নির্বাচন, আমরা টকশোতে বসলে আগামী সকল নির্বাচন গ্রহণযোগ্য। দেখি যে আন্তরিকতার কিন্তু আমরা মাঠে এই আন্তরিকতার প্রকাশটা দেখতে পারি, এটা আমাদের জাতির দুর্ভাগ্য। আমরা উনিও বললেন যে সদিচ্ছা, কিন্তু আমরা বলি যে এই সদিচ্ছা এবং রাজনৈতিক কৌশল, সদিচ্ছা রাজনৈতিক কৌশলের উপর নির্ভর করে, সবাইকে সদিচ্ছা জায়গায় আসতে হবে। একটা আমি যেভাবে দেখি, আমি যদি শেষ করি, আমি এক বাক্যে বলি, এই সদিচ্ছা বা এই যে কৌশল ইত্যাদি, এই টক শো মাঠের কি অবস্থা আমি এখনো নিশ্চিত, এখন পর্যন্ত আমার কাছে এমন কিছু মনে হয় না যে দুই দলের মধ্যে কাছে আসার মতো কোনো। যাই হোক, আমাদের আরো অপেক্ষা করতে হবে, আরো কথা হতে হবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।